প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ চলছে, তো সেই শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হতে পারে বা কী কী প্রশ্ন করা হচ্ছে, সেই সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আমরা দেখব এখানে এবং আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই প্রশ্নগুলো যারা ইন্টারভিউ দিচ্ছেন বা সামনে যাদের দেবেন, এখনও মাত্র কয়েকটা জেলা হয়েছে, মোটামুটি 6-7টা রকম জেলার ইন্টারভিউ হয়ে গেছে এবং বেশিরভাগটাই জেলা এবং বড় বড় জেলাগুলো পড়ে রয়েছে। তো যারা আগামীতে ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই তারা এই প্রশ্নগুলো হালকা সালকা দেখে যাবেন। জানি অবশ্যই আপনাদের এগুলো রেডি করা আছে, তবে ঝালিয়ে নিন ভিডিওর মাধ্যমে, একবার নিজেরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করুন বা করুন। তো চলুন প্রশ্নগুলো দেখা যাক যে কী প্রশ্ন রাখা হচ্ছে। তো ইন্টারভিউ বোর্ড মেম্বার যারা রয়েছেন, তারা আপনার সামনে যেগুলো প্রশ্ন তুলে ধরতে পারেন সেগুলো হচ্ছে যে প্রাথমিক স্তরের কোনো শিশুর মধ্যে যদি অপসঙ্গতিমূলক আচরণ যদি লক্ষ্য করেন, তাহলে তা ঠিক করার জন্য বা সেই আচরণকে অপসারণের জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কী করবেন, কী ভূমিকা আপনার থাকবে সেই ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনি যেটা উত্তর বলতে পারেন যে তাদেরকে আমি খেলার মাধ্যমে, খেলার ছলে শ্রেণী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করব। শিশুদের যে অপসঙ্গতি যে বিষয়টা রয়েছে, সেটা কোথা থেকে হচ্ছে, এই সমস্যাটা তাদের মধ্যে কোথা থেকে আসছে, সেই জায়গাটা হচ্ছে আপনাকে প্রথমে চিহ্নিত করতে হবে। তারা এই যে খারাপ অভ্যাস বা যে জিনিসগুলো শিখছে, তারা কোথা থেকে শিখছে, সেই জায়গাটা প্রথমে চিহ্নিত করতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে হিট করতে হবে। তো সেই উৎসটা আপনাকে প্রথমে জানতে হবে। তো উত্তরটা আপনি এভাবেই বলতে পারেন যে অপসঙ্গতি তারা যেখান থেকে শিখছে, আমি সেই জায়গাটা প্রথমে চিহ্নিত করব এবং তারপরে সেই হিসাবে আমি পদক্ষেপ গ্রহণ করব। আর অবশ্যই তাদেরকে সবসময় খেলার মাধ্যমে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব, কারণ তাদেরকে যদি আমরা কখনো নির্দেশ দিই বা বকাঝোকা করি, তাহলে সেগুলো তারা হচ্ছে নেগেটিভভাবে নেই। তো এই জিনিসগুলো হচ্ছে বাচ্চাদের সামনে কিন্তু করা যাবে না, যেহেতু এখানে প্রাইমারি শিক্ষকের কথা বলা হচ্ছে। যদি হাই স্কুলের বা উঁচু শ্রেণীর ছাত্রছাত্রীরা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু এটা করা যায়, কিন্তু প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের সাথে কিন্তু এরকম ব্যবহার করা মোটেই কিন্তু একবারে ভালো নয়। অপসঙ্গতির জন্য শিশু যে স্বাভাবিক আচরণগুলো হারায়, খেলার মধ্যে দিয়ে সেগুলিকে আবার ফিরিয়ে আনতে হবে। শিশুকে যে উপযুক্ত আচার ব্যবহার, এই জিনিসগুলো আপনাকে হচ্ছে বোঝাতে হবে শিশুদের মধ্যে। তো এই উত্তরটাকে আপনি নিজের ভাষায় গুছিয়ে বলবেন। অবশ্যই এই উত্তরগুলো কখনোই মুখস্থ করে যাবেন না। একজন শিশুর সাথে আপনি কীভাবে ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনাকে একজন টিচার হিসেবে তো অবশ্যই জানতেই হবে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে কোনো শিশু যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, তাহলে আপনি কী করবেন? অবশ্যই তাকে নিশ্চয়ই আপনি মারবেন না বা বকবেন না। তো যদি দুর্ব্যবহার করে শিশু, তাহলে আপনি দেখবেন যে সে কী দুর্ব্যবহারটা করছে। দুর্ব্যবহার করার পর তাকে কাছে ডাকবেন। অবশ্যই সবার সামনে কখনোই বলবেন না, তাকে একাই নিয়ে যাবেন, তাকে একা গিয়ে বোঝাবেন যে এরকম ব্যবহার করা উচিত নয়। এতে হচ্ছে তোমাকে আশেপাশে যে লোকজন আছে তোমাকে খারাপ বলবে, তোমাকে ভালো ছাত্রছাত্রী বলবে না। এরকমভাবে আপনি কিন্তু তাদের বোঝাবেন এবং দুর্ব্যবহার কী, এগুলো জিনিস অবশ্যই আপনাকে শিখিয়ে দিতে হবে যে এই ব্যবহারটা করবে, এই ব্যবহারটা করবে না, এমন আচরণ করবে, এই আচরণ করবে না। তো এইগুলো জিনিস হচ্ছে আপনাকে শিশুদের সামনে তুলে ধরতে হবে। নেক্সট বলেছে, বাচ্চারা যদি শ্রেণীকক্ষে দুষ্টুমি করে, আপনি সেক্ষেত্রে কীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন? তো বাচ্চাদের কাজ হচ্ছে দুষ্টুমি করা। এরপরে হচ্ছে বাচ্চাদেরকে আপনি শ্রেণীকক্ষে কী করে নিয়ন্ত্রণ করে একটা ক্লাস যে আছে সেটাকে কন্টিনিউ করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যখন আপনি পড়াতে যাবেন ক্লাসের মধ্যে, তো প্রথমে তাদের সামনে পাঠটা ঘোষণা করবেন। ঘোষণা করার পরে তারপরে আপনি তাদের বলতে পারেন, জানো তো আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। কখনোই কিন্তু বলবেন না যে আমি আজকে পড়তে এসেছি। না, পড়তে আমার বাচ্চাদের কারোরই পড়তে ভালো লাগে না। আমরা নতুন জিনিস শিখবো, আমরা একটা নতুন জিনিস জানবো। এইভাবে কিন্তু ছাত্রদের সামনে আপনাকে ইন্ট্রোডাকশনটা দিতে হবে। এরপরে আপনি যে পড়ানোর যে জিনিসটা পড়াবেন আপনি, সেটাকে হচ্ছে কৌশল করে আপনাকে হচ্ছে আগে থেকে রেডি করে রাখতে হবে। আপনি যদি এখন টেন্স সম্পর্কে পড়াতে যান, তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স সবাই জানে এটা। এবং তাহলে আপনার মধ্যে এবং বাকিদের মধ্যে কী পার্থক্য? আপনি তো একজন ট্রেনিং প্রাপ্ত শিক্ষক, তাই না? তো আপনি হচ্ছে কীভাবে এই জিনিসটাকে শিশুদের সামনে তুলে ধরবেন, এটাকে হচ্ছে আপনার কৌশল রাখতে হবে, যেন তারা শেখার সময় যাতে তারা বোর ফিল না করে, তারা যেন মনোযোগ না হারিয়ে দেয়। শিশুদের কিন্তু ক্লাসের মধ্যে মনোযোগ ধরে রাখা কিন্তু একটা বেশ কঠিন একটা কাজ, কিন্তু 40-45 মিনিট ধরে যে আমাদের ক্লাস চলে একটা, তো সেখানে কিন্তু শিশুদের মনোযোগ ধরে রাখা একটা ভীষণ একটা টাফ একটা কাজ। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে দুষ্টুমি যেন না করে, তো সেই যে পড়ার জিনিসটা এমন কৌশল করে আপনাকে সেখানে উপস্থাপন করতে হবে, যারা তারা অ্যাক্টিভেটলি, অর্থাৎ তারা সক্রিয়তাভাবে যেন সেই জায়গাটায় কিন্তু পার্টিসিপেট করতে পারে, তারা নিজে যেন ওই জায়গাটায় যেন ঢুকতে পারে। আরে কালকে তো তুমি করছিলে না, গতকালকে তো তোমরা ফুটবল খেলছিলে, তাই না? এই যে গতকালকে ফুটবল খেলছিলে, এটাকে আমরা ইংরেজিতে কী বলবো বলো তো? ওই প্লেড ফুটবল ইয়াস্টারডে, তাই না? এই যে প্লেড শব্দটা বললাম, ইডি, আর আমরা তো ভার্বে কী দেখেছি, PLAY, প্লে মানে হচ্ছে ফিউচার। এবার ইডি যদি যুক্ত করে দিই, তাহলে ইডি মানে কী হয়ে যাবে? গতকালকে। অর্থাৎ আমরা যে
কাজটা আগে করে দিয়েছি। আর ইয়েস্টারডে মানে কিন্তু গতকাল। এবার হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল, আর গতকাল মানে হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে তোমরা পড়েছো অতীতকাল। অতীতকালকে আমরা কিন্তু ইংরেজিতে কী বলি? ফার্স্ট টেন্স বলি, তাই তো? আচ্ছা রিমি দাঁড়িয়ে বলো তো, একটা অতীতকালে একটা তুমি বাক্য বলো তো। এইরকমভাবে কিন্তু আপনাকে ছাত্রদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে হবে, তাহলে কিন্তু ছাত্ররা দেখবেন আপনার ক্লাসে মনোযোগ দিচ্ছে এবং দুষ্টুমি করা বন্ধ করে দিয়েছে। পরবর্তী প্রশ্নে, শ্রেণীকক্ষে দুজন শিশু যদি বসার জায়গা নিয়ে ঝগড়া করে তাহলে শিক্ষক হিসেবে আপনি কী ব্যবস্থা নেবেন? এগুলো স্বাভাবিক, এগুলো বাচ্চাদের কাছে স্বাভাবিক জিনিস। যে এবং শিশু যদি দুজন শিশু আছে, ঝগড়া করতেই পারে যে কালকে তো আমি এখানে ফার্স্টে বসেছিলাম, আজকে তুই এসে এখানে বসে গেছিস। ঠিক আছে, এই জিনিসগুলো ওদের মধ্যে দেখা যায়। তো আপনি একজন শিক্ষক হিসেবে গিয়ে বলবেন যে আচ্ছা তাহলে তোমরা বলো তো যে তোমাদের দুজনের মধ্যে কে আজ প্রথমে বিদ্যালয়ে এসেছে, ক্লাসে কে প্রথমে এসেছে? একজন বলবে আমি এসেছি, একজন বলবে আমি আসিনি। তাহলে যে প্রথম এসেছে সেই কিন্তু এই স্থানটা কী করবে? স্থানটা কিন্তু দখল করার মানে ক্ষমতা না, দখল করতে পারবে। তুমি যদি প্রথমে আসতে তাহলে তুমিই বসতে, ও যেহেতু প্রথমে এসেছে তাই জন্য ও বসবে, তাই না? তো এরকমভাবে হচ্ছে আপনি তাদেরকে বোঝাবেন কৌশলপূর্ণভাবে। আর এটা সব ক্ষেত্রেই হচ্ছে আপনি তাদেরকে উদাহরণ দিতে পারেন যে আমরা যখনই প্রথম স্থানে যাব, তো সেই স্থানটা যখনই আমরা প্রথম হতে পারি বা কোনো কিছুতে এগিয়ে আসতে পারি, তাহলে সেই জিনিসটা অধিকার করার ক্ষমতা কিন্তু তারই থাকে। তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে আসতে হবে, তারপরেই না আমি জায়গাটা বসবো। এরপরে যদি আপনাকে কাউন্টার প্রশ্ন করে, তাতেও কিন্তু শিশুটা বুঝছে না, তাতেও কিন্তু ওদের মনোমালিন্য থেকেই যাচ্ছে, ঝগড়া বিবাদ তাদের মধ্যে থেকেই যাচ্ছে। এইরকমভাবে যদি আপনাকে বোর্ড মেম্বাররা প্রশ্ন করেন, তখন আপনি কী করবেন? তাহলে আপনি বলবেন যে অন্য কোনো যে একজন শিশু আছে তাকে আমি বুঝিয়ে পেছনে করে দেবো এবং যে দুজন আছে ওদেরকে আমি সামনে বসতে দেবো। তো এরকমভাবে সেদিনের মতো ব্যাপারটাকে আপনি সামলে নেবেন, এগুলোই কিন্তু করা যাবে। এরপরে নেক্সট যদি বলা যায় যে পরের প্রশ্ন, একটি স্টুডেন্ট পড়াশোনায় ভালো আর অন্য একটি স্টুডেন্ট ছবি আঁকায় ভালো, তাহলে আপনার কাছে কোন স্টুডেন্ট বেশি ভালো? আমার কাছে কিন্তু আপনি উত্তর দেবেন যে আমার কাছে দুটোই স্টুডেন্ট কিন্তু সমান স্যার বা ম্যাম, আমার কাছে দুটোই স্টুডেন্ট সমান। কেননা একজন হচ্ছে পড়াশোনায় ভালো রয়েছে, সে তো শিক্ষাগত দিক থেকে এগিয়ে রয়েইছে, এবং অপর একজন যে শিশু রয়েছে তার কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, সে তো পড়াশোনা করছেই, তার সাথে সাথে অপর একটা এক্সট্রা যেটা বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু ছবি আঁকাতে ভালো, অর্থাৎ দুজনেই কিন্তু আমার কাছে সমান। এরপরে যে ছেলেটি পড়াশোনায় ভালো, সে কি ছবি আঁকতে পারছে বা সে কি এক্সট্রা কিছু করতে পারছে? যদি না পারে তাহলে আমি সেই সমস্ত শিশু আছে তাদেরকে আমি কিন্তু এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। এরপরে যে শিশুটা ছবি আঁকাতে ভালো, সে কি পড়াশোনায় ঠিকঠাক রয়েছে? এবার যদি ঠিকঠাক রয়েছে তো ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমি তাকে বোঝাবো ছবি আঁকছো তুমি, এটা খুব ভালো, এটা খুব ভালো, তোমার একটা বৈশিষ্ট্য, ভেরি গুড, ছবি আঁকতে পারো তুমি, খুব সুন্দর ছবি আঁকো, এমন করে তাকে এনকারেজ করবেন। এবং সে যদি পড়াশোনায় একটু পিছিয়ে থাকে বা ঠিকঠাক যদি পড়াশোনা তিনি না করে, তাকে আপনি বলবেন সেই সময় যে আমি তাকে বলবো যে ছবি আঁকা তো ভালো গুণ, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের শিক্ষাটাও অনেক বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ছবি আঁকার সাথে সাথে আমরা কিন্তু সেই সমানভাবে কিন্তু পড়াশোনাটাকেই এগিয়ে নিয়ে যাব, কিন্তু কারণ শিক্ষাই হচ্ছে আমাদেরকে একসময় গিয়ে কী করবে? ভালো একটা উপযুক্ত একটা মানুষ করে তুলবে। ধরো তুমি কখনো বিদেশে প্রতিযোগিতায় গেলে, ছবি আঁকা প্রতিযোগিতায়, সেখানে তো তোমার শিক্ষা লাগবে, তাই না? মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেখানে কীভাবে থাকতে হয়, এই জিনিসগুলো আমরা কোথা থেকে শিখবো? এই যে আমাদের যে আজকের পড়াশোনা, সেই জিনিসগুলো থেকেই আমরা কিন্তু শিখবো। তো ছবি আঁকার সাথে সাথে আমাদের কিন্তু কী করতে হবে? পড়াশোনাটাও সমানভাবে চালিয়ে যেতে হবে। তো এরকমভাবে হচ্ছে আপনাকে কিন্তু বলতে হবে। পরবর্তী প্রশ্ন, যে একজন স্কুল শিক্ষকের 100 জন স্কুল শিক্ষকের সমান বা নেই মূল্যবান, এ কথার গুরুত্ব কী? প্রথমে তো বলে দিই, এই যে উক্তিটি করেছেন, এই উক্তিটি আপনাদের সরাসরি প্রশ্ন হতে পারে যে একজন শিক্ষক 100 জন শিক্ষকের সমান হচ্ছে একজন মা, এই উক্তিটি কে করেছেন? তো এটা করেছেন আমাদের জর্জ হার্বার্ট, যিনি ছিলেন মনোবিদ, তিনি এই কথাটা কিন্তু বলেছিলেন। এরপরে হচ্ছে এই কথার অর্থ কী যখন আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি কীভাবে বলবেন? যে শিশু মূলত তার মায়ের কাছ থেকেই প্রথমে মানুষ হয়। শিশু প্রথমে যখন সে চিনতে পারে, প্রথম কিন্তু তার মাকেই চিনতে পারে, এবং তার যে মা আছে সেই তার মা তাকে সমস্ত রকম কিন্তু শিক্ষা ছোটোবেলা থেকেই, অর্থাৎ মায়ের কোলে সে যখন থাকে সেই সময় থেকেই কিন্তু সে তাকে শিক্ষা দিতে থাকে। কীরকম শিক্ষা দিতে থাকে? বিভিন্ন প্রাক্ষবিক ডেভেলপমেন্ট যে আছে তার মধ্যে যে ইমোশন ব্যাপারটা, সেটা কিন্তু তার মায়ের কাছ থেকেই আসে। মা যখন তাকে কোনো কিছু বলে সেই শিশু হাসে, আবার একটু বকাঝকা করলে আবার কাঁদতে শুরু করে, এই যে মায়ের কাছ থেকে এই ব্যাপারটা আসলো। এবং পরবর্তীতে যখন শিশু তার মায়ের কাছ থেকে কিন্তু পরিবেশের বিভিন্ন জিনিস সম্পর্কে সে শিখতে পারে, এবং আশেপাশে যখন পরিবেশে যখন বেরোয় শিশু, তখন পরিবেশে এই জিনিসটা এমন, এই জিনিসটা এমন, এইগুলো জিনিস আমার এই কাজে লাগে, পরিবেশের মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে হয়, বাড়ির বড়দের সাথে এভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো কিন্তু কে শেখায়? একজন মা শেখায়, যেটা 100 জন শিক্ষক কিন্তু শেখাতে পারবে না বলে মনে করে।
মনে করা হয় এবং এটা স্বাভাবিক। একজন মা কিন্তু তার শিশুকে সবসময় চোখে চোখে রাখে এবং প্রতিনিয়ত সে জানতে বা অজান্তে তার শিশুকে শিক্ষা দিতেই থাকে। এই জলের বোতলটা তুমি খেলে এখানে, তাহলে বোতলটা তুমি এখানে কেন রেখে দিলে, ওটাকে সরিয়ে ওদিকে রাখো। হ্যাঁ, ঠিক আছে, এরকমভাবে কিন্তু তার মা তাকে প্রতিনিয়ত কী করেন, গাইড করেন। জামা কাপড়টা খুলে ওখানে ফেলে দিয়েছো, ঠিক করে ওখানে রাখো, টাঙনায় রাখো, টাঙিয়ে দাও। এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত তার মা তার শিশুকে মা একজন শিশুকে কী করেন, শিক্ষা দিতেই থাকেন বলেই এই উক্তিটা এখানে কিন্তু করা হয়েছে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এটুকুই তোমাদের কাছে চাওয়ার, না করলেও কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের ইচ্ছে। নেক্সট প্রশ্ন, যে কোনো একটি বিষয় শিশুরা বারবার বুঝতে না পারলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন? এরকম প্রশ্ন যদি আপনার সামনে ছুড়ে দেয় ইন্টারভিউ বোর্ড মেম্বাররা, তাহলে আপনি কী করবেন? নিজে একটু বলার চেষ্টা করুন। তাহলে আমি যদি থাকতাম তাহলে আমি সে জায়গায় বলতাম, যদি কোনো একজন শিশু একটা বিষয় যদি বুঝতে না পারে স্যার বা ম্যাম, তাহলে আমি সেক্ষেত্রে দেখব যে তারা কোন জায়গাটা বুঝতে পারছে না, বা আমার যদি শিক্ষণ পদ্ধতি যদি আমার সমস্যা থাকে, সেক্ষেত্রে শিক্ষণ পদ্ধতি যদি তাদের শেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই আমি আমার শিক্ষণ পদ্ধতিটাকে পরিবর্তন করব এবং সেখানে আমি অন্য পদ্ধতি নিয়ে আসবো। আরও বেশি বেশি করে আমি টিএলএম যেগুলো রয়েছে, টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষা সহায়ক উপকরণ যেগুলো রয়েছে, সেগুলো আরও আমি বেশি বেশি করে তাদের সামনে ব্যবহার করব, যেন জিনিসগুলো তাদের কাছে আরও সহজ সরল হয়ে ওঠে এবং বাস্তব হয়ে ওঠে, যাতে তারা আরও বেশি ভালো করে যাতে তারা কনসেপ্টটা বুঝতে পারে, বিষয়গুলো জানতে পারে এবং শেখার প্রতি তাদের যেন আরও যেন আগ্রহটা বেশি জাগ্রত হয়, তারা যেন সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ যাতে পায়, আমি অবশ্যই সেদিকে কিন্তু নজর রাখবো। এরকমভাবে আপনারা কিন্তু উত্তরটা করতে পারেন। নেক্সট প্রশ্ন বলেছে, একজন শিক্ষক বা শিক্ষিকা কীভাবে একটি শিশুর বিদ্যালয়ের পরিবেশকে নিয়ন্ত্রণ করবেন? শিশু যে বিদ্যালয়ে আসবেন এবং বিদ্যালয়ের যে পরিবেশ, সেটাকে কীভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা নিয়ন্ত্রণ করবেন? তো নিয়ন্ত্রণ করবেন হচ্ছে তার যে রুচিবোধ এবং মূল্যবোধের সাহায্যে এমনভাবে বিদ্যালয়ের পরিবেশকে রচনা করবেন যাতে শিশুরা সেই বিদ্যালয়টাকে নিজের বাড়ি বলে কিন্তু মনে করে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু আপনারা উত্তরটা বলতে পারেন। আমি বিদ্যালয়ে এমন কিছু করে দিলাম যে যা শিশুদের কিন্তু একঘেয়েমি ভালো লাগছে না, এমন কিন্তু করা যাবে না। বিদ্যালয়ের চারপাশটা এমনভাবে রাখতে হবে, শিশুদের সামনে এমনভাবে তৈরি করতে হবে যেন শিশুরা সেই জায়গাটাকে নিজের বাড়ি বলে মনে করে। এমন চারপাশটা আমরা অনেক কিছু করতে পারি, ফুলের গাছ লাগিয়ে দিতে পারি, যেখানে শিশুরা সেখানে প্রতিদিন কী করবে, ফুলের গাছে জল দিতে পারে, তারা ফুলের গাছ পরিষ্কার করা। এবং বিভিন্ন রকম আমরা যে মনীষী আছে বা শিশুরা যা বিদ্যালয়ে পড়ছে, সহজপাঠ বই যেটা রয়েছে, সহজপাঠের আমরা বিভিন্ন রকম ছবি এঁকে দিতে পারি দেওয়ালের মধ্যে, যেগুলো অলরেডি রয়েছে বালা প্রজেক্টের মধ্যে। তো এরকমভাবে কিন্তু আমরা বিদ্যালয়ের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারি, যার মাধ্যমে শিশু কিন্তু শেখার জন্য এবং এই বিদ্যালয়ের পরিবেশটা যে সুন্দর হয়ে উঠবে, এই বিদ্যালয়ের প্রতি তারা আকৃষ্ট হবে, যার জন্য তারা প্রতিনিয়ত বিদ্যালয়ে আসতে চাইবে। তো এইরকমভাবে আপনারা উত্তরটা বলতে পারেন। নেক্সট প্রশ্ন বলেছে, পাঠদান কীভাবে দেওয়া অধিক যুক্ত? পাঠদান আমরা কীভাবে দেবো? আমরা পড়েছি যে শ্রেণী শিখনের যে 4টা ভিত্তি ছিল, কী 4টা ভিত্তি ছিল? একটা হচ্ছে আনন্দ ভিত্তিক শিখন ছিল, তারপরে আপনার ছিল হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিখন, শিশু কেন্দ্রিক শিখন, আরেকটা ছিল হচ্ছে হাতে কলমে শিখন। তো এইভাবে কিন্তু আপনাকে শিক্ষাটা কিন্তু দিতে হবে, সক্রিয়তা ভিত্তিক এবং শিশু কেন্দ্রিক পদ্ধতিতে কিন্তু আপনাকে শিক্ষা দিতে হবে, অর্থাৎ শিশু কীভাবে শিখতে চাইছে এইভাবে কিন্তু আপনাকে শিক্ষাটা দিতে হবে। আপনি যে পাঠ্য জিনিসটা পড়াচ্ছেন সেই জিনিসটার প্রতি আপনি কতটা জানেন সেই বিষয়ে কিন্তু আপনাকে জেনে যেতে হবে। পাঠ্য বিষয়ের যে বিষয়টি রয়েছে আপনাকে আগে থেকে রেডি করে যেতে হবে। তার জন্য আপনাকে ভালো সুন্দর টিএলএম তৈরি করে নিয়ে যেতে হবে, যাতে শিশুরা এই বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় এবং পড়াশোনার প্রতি এবং মনোযোগের প্রতি, পাঠ্য বিষয় যেটি রয়েছে তার প্রতি আকৃষ্ট হয়ে, এটা জিনিস কিন্তু দেখতে হবে। স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয়? স্কুলে প্রার্থনা সঙ্গীত করানো হয় মূলত জাতীয়তা বোধ তাদের মধ্যে জাগানোর জন্য, দেশপ্রেম, দেশাত্মক বোধ যেটা রয়েছে সেই জিনিসটা তাদের মধ্যে জাগানোর জন্য। এবং দিনের শুরুটা যদি আমরা আমাদের ভারত মাকে বা দেশের মাটিকে যদি আমরা অর্পণ করে সমর্পিত হয়ে যদি শুরু করি বা বিদ্যালয়ের পড়াশোনার কাজটা শুরু করি, তাহলে আমাদের মনের মধ্যে একটা নতুন শক্তির সঞ্চার হয় এবং এর মধ্যে দিয়ে অবশ্যই একটা শৃঙ্খলা তৈরি হয় শিশুদের মধ্যে, যে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী একসঙ্গে কীভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার মধ্যে শান্তভাবে দাঁড়িয়ে থাকা যায়, এইরকম একটা কিন্তু শৃঙ্খলা হচ্ছে তাদের মধ্যে তৈরি হয়। তো এখান থেকে আমরা দুটো জিনিস করাতে পারি শিশুদের। একটা হচ্ছে তাদের মধ্যে জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, এইগুলো জিনিস তাদের মধ্যে তৈরি করা যায়। এবং আর কি করা যায়, তাদের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা একটা কিন্তু তাদের মধ্যে নিয়ে আসা যায়। পরবর্তী প্রশ্ন, যে কর্মপত্র যে বিভিন্ন দেওয়া হয় বাড়ি থেকে করে নিয়ে আসার জন্য বা ক্লাসে বসিয়ে করে নিয়ে আসার জন্য, যে কর্মপত্র যেগুলো থাকে বইয়ের মধ্যে, বিভিন্ন পাঠ্য বইয়ে, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে, তো এই পত্রের কী গুরুত্ব রয়েছে? তো কর্মপত্রের গুরুত্ব রয়েছে অধিক পরিমাণ, কারণ শিশুরা যে পাঠ্য বিষয়টা শিখছে বা শেখানো হলো, সে কতটা আয়ত্ত করতে পারলো এবং তার প্রতিফলিত রূপ কী, এই জিনিসটা যদি জানতে হয় আমাকে, তাহলে আমি কিসের মাধ্যমে জানবো? সেটা হচ্ছে একটা কর্মপত্রের মাধ্যমেই জানবো। তো এই কর্মপত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। নেক্সট বলেছে আর্টিফিশিয়াল লার্নিং কি? আর্টিফিশিয়াল লার্নিং হচ্ছে, এটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের যে এআই এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এই এআই এর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। যে আর্টিফিশিয়াল লার্নিং বলতে কী বোঝেন?
বা এআই লার্নিং যদি বলা হয়, তো আপনি এইভাবে উত্তরটা বলতে পারেন, যখন শিক্ষক যিনি থাকবেন তিনি সশরীরে উপস্থিত না থেকে যখন শিক্ষার্থীরা বিভিন্ন কম্পিউটার ভিত্তিক যন্ত্রের মাধ্যমে যখন তারা পড়াশোনাটাকে চালিয়ে যাবেন বা শিখবেন, তো সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের শিক্ষাকে বলতে পারি আর্টিফিশিয়াল লার্নিং। এক্ষেত্রে ইনস্ট্রাক্টরের ভূমিকায় যে কেউ থাকতে পারে, যেমন রোবট থাকতে পারে বর্তমান দিনে যেটা দেখা যাচ্ছে, কম্পিউটার থাকতে পারে, মোবাইল ফোন আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। তো এইগুলো জায়গা থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস কিন্তু শিখছি। তো এটাই হচ্ছে আমাদের মূলত আর্টিফিশিয়াল লার্নিং। পরবর্তী প্রশ্ন বলেছে যে ক্লাসরুম পরিষ্কারের কাজ আপনি কি শিক্ষক হিসাবে করবেন? স্কুলে তো আপনার কোনো গ্রুপ ডি কর্মী থাকে না, এরকমভাবে আপনাকে বোর্ড মেম্বাররা প্রশ্ন করতেই পারে যে স্কুলে তো কোনো গ্রুপ ডি এর কর্মী থাকে না, তাহলে কি ক্লাসরুম আপনি পরিষ্কার করবেন? হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রে আমি ক্লাসরুম পরিষ্কার, কারণ আমি একজন স্কুলের শিক্ষক রয়েছি। তো সেই বিদ্যালয়টা আমার কাছে আমার নিজের বাড়ির মতো, তো সেখানে কিন্তু আমি নিজেই সেই বিদ্যালয়টাকে পরিষ্কার রাখার যে উদ্যোগ, সেটা আমি উদ্যোগী হব। এবং সেখানে অবশ্যই আমি একা কাজ করব না, আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমি আমার ক্লাসরুম সহ পুরো বিদ্যালয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করব। এক্ষেত্রে আমার কোনো বাধা দ্বিধা কিছু নেই। তো এরকমভাবে আপনারা উত্তরটা দিতে পারেন। পরবর্তীতে রয়েছে আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যদি বমি করেন তাহলে আপনি কী করবেন? বমি যদি করে তাহলে আপনি প্রথমে তাকে কী করবেন? প্রথমে সেই ছাত্রটিকে একটা খোলা জায়গায় নিয়ে যাবেন, তাকে হাওয়া দেওয়ার চেষ্টা করবেন, হাওয়া বাতাস জল এগুলো দিয়ে তাকে প্রথমে শান্ত করার চেষ্টা করবেন। তারপরে যে বমি করেছে সেই সঙ্গে আপনি জায়গাটাকে পরিষ্কার করার ব্যবস্থা করবেন। তো এরকমভাবে হচ্ছে আপনি উত্তরটা দিবেন। যে প্রথমেই আপনি পরিষ্কার করতে চলে গেলেন এরকম কিন্তু উত্তর বলবেন না। আপনি প্রথমে যে বমি করেছে ছেলেটি, তার বমির কারণ জানতে যাব না, এগুলো কেন আপনি জানতে যাবেন? এগুলো পরে জানতে যাবেন। আপনি তাকে আগে একটা ফ্রেশ জায়গাতে নিয়ে যান, সুস্থ জায়গায় একটা নিয়ে যান, তাকে জল হাওয়া বিশ্রামের একটু ব্যবস্থা করে দিন। তারপরে কী সমস্যা আছে সে যখন একটু সুস্থ হয়ে যাবে, তারপরে তার কাছ থেকে জানবেন, তার বাড়িতে খবর দিন যে এরকম সমস্যা হয়েছে। এইগুলো উত্তর কিন্তু এভাবে গুছিয়ে বলতে হবে আপনাকে। পরবর্তীতে দিয়েছে একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ কীভাবে জাগ্রত করবেন? তো একজন ছাত্রছাত্রীর মধ্যে মূল্যবোধ জাগ্রত করার জন্য আমাদের দেশে বিভিন্ন রকম জিনিস রয়েছে। আমাদের দেশের যে বিভিন্ন জাতি সমাজ এইগুলো সম্পর্কে আমি তাদেরকে বুঝিয়ে বলতে পারি। বিভিন্ন মনীষীর কথা আমরা কিন্তু তাদের সামনে তুলে ধরতে পারি। এছাড়াও বিভিন্ন যে শিক্ষামূলক গল্প রয়েছে, যেমন ভাল্লুক এবং দুই বন্ধুর গল্প, এইগুলোর মাধ্যমেও কিন্তু আমরা মূল্যবোধ তাদের মধ্যে কিন্তু দিতে পারি। সোনার হাঁস ডিম দেওয়া যে মুরগি ছিল, তো হাঁস ছিল, সরি মাফ করবেন, এবং যে কৃষক চাষি যে ছিল, কৃষক এবং তার যে 4-5টা যে ছেলে ছিল, একতাই বল, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে পারি গল্পের মাধ্যমে। কাক এবং যে কলসের গল্পটি, এগুলোর মধ্যে কিন্তু আমরা শিশুদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে পারি। এছাড়া শিশুদের যে বিভিন্ন বই পড়ানো হয় সেই বইতেও কিন্তু প্রাথমিকে বিভিন্ন মূল্যবোধ সম্পর্কিত অনেকগুলো গল্প রয়েছে, বিভিন্ন প্রচলিত গল্প এবং বিভিন্ন লেখকের দ্বারা লেখা যে হয়েছে গল্প, সেগুলো থেকে কিন্তু শিশুরা অনেক মূল্যবোধ, তাদের মধ্যে মানসিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেক বেশি হতে পারে। এরপরে বলেছে যে ভুলে যাওয়ার কারণ কী বা বিস্মৃতি কী? প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারি যে স্মৃতি বলতে আপনি কী বোঝেন? মানুষের স্মৃতি কী? স্মৃতি সম্পর্কে তো শুনেছেন নামটা, তো স্মৃতি আপনি কী বলুন তো, এরকমভাবে কিন্তু আপনাকে কোশ্চেন করা হতে পারে। তো স্মৃতি কী, এক্ষেত্রে আপনি কী বলবেন? স্মৃতি হচ্ছে মানুষ যা শেখে তা স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী ক্ষণ ধরে যখন মানুষ মনে রাখে, মনের মধ্যে ঢুকিয়ে রাখে, তো সেই জিনিসটাকেই বলা হয় স্মৃতি। এই স্মৃতি হচ্ছে মানুষের স্বল্পস্থায়ী হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। এরপরে আপনাকে কাউন্টার প্রশ্ন হতে পারে যে তাহলে বিস্মৃতি কী বলুন? বিস্মৃতি হচ্ছে ভুলে যাওয়া। তো এই ভুলে যাওয়ার কারণ কী, এবার এটা বলুন। ভুলে যাওয়ার কারণ কী হতে পারে? পর্যাপ্ত পরিমাণ যদি আমরা না ঘুমাই, যদি আমাদের 8 ঘন্টা যে ঘুম, 8 ঘন্টা যদি আমরা ঠিকঠাক না ঘুমাই, তাহলে কিন্তু আমাদের যে মেমোরি সেটা কিন্তু ধীরে ধীরে লস হতে থাকে। এরপর হচ্ছে অবসাদে ভোগা, ডিপ্রেশন, পর্যাপ্ত ঘুম না হওয়া, বা আপনি যেটা শিখেছেন সেটা ঠিক করে শিখেননি, ত্রুটিপূর্ণ শিখন। এরপরে হচ্ছে আপনার কোনো কিছু ভয় পেয়ে যাওয়া, ঘাবড়ে যাওয়া কোনো জায়গায় গিয়ে। তো এইগুলো হচ্ছে আপনার ভুলে যাওয়ার মূলত কারণ। আপনি পিছিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের কীভাবে সঠিক মানে নিয়ে আসবেন? পিছিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের প্রথমে দেখতে হবে তারা কোন জায়গাটা থেকে পিছিয়ে পড়েছে। তো সেই জায়গাটাকে প্রথমে আপনি চিহ্নিত করবেন এবং সেই অনুযায়ী আপনি তাকে কী করবেন? রেমেডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষা বা কারেকশন টিচিং আপনি তাকে দেবেন। সেই কারেকশন টিচিংয়ের মাধ্যমে তার যে আছে রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে হচ্ছে তাকে সেই শিক্ষার জায়গাটা আপনি তাকে ধরিয়ে দেবেন এবং তাকে সেই জায়গা থেকে আবার তুলে নিয়ে আসার চেষ্টা করবেন এবং শিক্ষায় মেন স্ট্রিম যেটা রয়েছে শিশুদের সঙ্গে সেখানে কিন্তু যুক্ত করবেন আপনি। পরবর্তীতে প্রশ্ন রয়েছে স্কুলে এসে শিশুরা কান্না করলে আপনি কীভাবে চুপ করাবেন? এটা প্রধানত পিপি যে সমস্ত বাচ্চারা থাকে প্রাথমিক, সেক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে তারা স্কুলে এসে প্রতিনিয়ত কান্না করে, কারণ নতুন নতুন যেহেতু তারা স্কুলে ভর্তি হয়েছে। তো সেই সময় আপনি কী করবেন? এই উত্তরটা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে দেবেন যে শিশু যদি এসে বিদ্যালয়ে কান্না করে সেক্ষেত্রে আপনার কী উত্তর হবে, কমেন্ট বক্সে এটা আপনারা লেখার চেষ্টা করবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং আলোচনাগুলো কেমন লাগলো প্রশ্নের অবশ্যই আপনারা জানাবেন। যেন যদি আপনাদের রিপ্লাই পাই, রেসপন্স ঠিকঠাক আসে, তাহলে পরবর্তীতে হয়তো আবার এরকম ভিডিও নিয়ে আসা হবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো চাইলে করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।